লিটারালি বলছি প্রচন্ড ঘুম পাচ্ছে ভাই। এই ওয়ার্ল্ড কাপের চক্করে এত ঘুমের মা বোন হচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। তো গাইস, ওমেন্স ওয়ার্ল্ড কাপও চলছে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, যেটা আমি ম্যাচ বলে মনে করি না, আমি ওটাকে ওয়ার্ম আপ ম্যাচ বলে মনে করি। সেইটা নিয়ে আমরা একটু কথা বলবো। বেসিক্যালি ইন্ডিয়ার যে পারফরমেন্স প্রথম ম্যাচে, ওপেনিং ম্যাচে যেরকমভাবে ইন্ডিয়া খেলেছে, আগামী ম্যাচগুলোতে কীরকম হতে পারে ছোট্ট একটা অ্যানালিসিস রাখবো। পাকিস্তানের ম্যাচ ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, আই মিন কেয়ার্স অ্যাবাউট পাকিস্তান ব্রো। তো এই ম্যাচটা হয়েছিল 14 তারিখ, আজকে আমি যে শ্যুট করছি আজকে 16 তারিখ ভাই। একদিনের মধ্যে আমার দেওয়া উচিত ছিল, বাট ওই যে বললাম ফিফা ওয়ার্ল্ড কাপ, ইটস ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যান। ম্যাচটা হয়েছিল গাইস ওয়েস্টবাস্টন বির্মিংহামে, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে এই বেজবাস্টনে একটু স্লাইডলি স্লো পিচ থাকে, সেটা আমরা এই ম্যাচেও দেখতে পেয়েছি। টসে জিতে হরমনপ্রীত কৌর সরাসরি ব্যাটিং নিয়েছে এবং 170 রানে আমরা একটা টার্গেট দিয়েছিলাম। যদিও আমি এটা বলতে চাই যে এই যে 170 রানটা হয়েছে, এটা কোনোভাবে হওয়ার কথা ছিল না। যেরকম পিচ ছিল না, আমি ভাবছিলাম 150 140 প্লাস এখানে গিয়ে আটকে যাবে, বাট 170। ইয়াস, প্রথম ওভারেই আমাদের শেফালি বর্মা মারতে গিয়ে আউট হয়ে গেছিলো। ওই শটটা মারার কোনো দরকার ছিল না। আই মিন প্রথম বলেই 6 চলে এসেছিল, তারপরে দুটো বল মিস হলো, 3 নম্বর বলটা প্যাডে লাগলো, 4 নম্বর বলটা আই মিন ও তো একটু টানবেই, সেটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু সেইখানেও কি বলবো, তার আইডল ভাই বীরেন্দ্র সেহবাগ তো সেই বীরেন্দ্র সেহবাগের মতোই খেলেছে, ঠিক আছে। অপরদিকে কুইন মান্দানা কিন্তু ছিল, কুইন মান্দানা তার সেট আপ রেডি করছিল। সে জানে যে পিচ কিরকম, তার হিউজ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। ওমেন্স আইপিএল হোক, ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক, 10 বছর হয়ে গেছে ভাই মহিলার। 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, 2016 সালে ডেবিউ হয়েছিল এখানেই, আই মিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো এই যে 10 বছরের এক্সপিরিয়েন্স, ওটা আমরা আগের ম্যাচে দেখতে পেয়েছি। 44 বলে 68, ফাটে ইনিংস, আই মিন ফাটে ইনিংস। কারণ ওই পিচটা ম্যাটার করে। ওরকম সামনে লুপ্পা লুপ্পা বল করছে পাকিস্তানের বোলারদের, সেরকম কোনো পেস নেই। তো স্লো পিচের উপরে যখনই একটু স্লো পেস দিয়ে দিচ্ছে না, টাইমিং বসানোটা খুব টাফ। যারা একটু খেলেছে তারা জানে খুব ভালো করে। জেমিমা ভাই প্রথম থেকে এসে ওই ম্যাচটাতে হাউডুবু খাচ্ছিল। 1 রানে যে আউট হয়েছে, বুঝতেই পারছিলাম যে ওই ম্যাচটা জেমিমার মানে ঠিক হচ্ছিল না। ও রান নিতে গিয়েও আটকাচ্ছিল, ব্যাটে বলে ঠিক কানেক্ট হচ্ছিল না, কোথাও না কোথাও একটু লেস অফ দ্য কনফিডেন্স জেমিমার মধ্যে দেখা গেছে। যে জেমিমাকে আমি ওয়ার্ল্ড কাপে দেখেছি আগের বছরে 25 সালে, আই মিন ঠিক আছে, ইটস নট এ বিগ ডিল। প্রথম ম্যাচ হতেই পারে, একটু সেট হচ্ছিল এবং পিচগুলো একটু অন্য ধরনের। এত স্লো ইংল্যান্ড পিচ আমি দেখিনি গাইস। বহু বছর ধরে ইংল্যান্ডে খেলা দেখছি, এত স্লো ইংল্যান্ডের পিচ আমি দেখিনি। হ্যাঁ, প্রথম 6 ওভারে একটু মানে কি বলবো স্লো থাকে, তখন বল একটু সুইং হয়, বল সুইং হচ্ছিল, কিন্তু যে পেস ভেরিয়েশনটা সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে গেছিল এই ম্যাচটার জন্য। এবার মিডিল অর্ডারে ভাই জেমিমার পরে একটু রান করেছে আমাদের হরমন দিদি, তারপরে দীপ্তি শর্মা রান করেছে, লাস্টে এসে রিচা ঘোষ রান করেছে। 19th ওভারের যে বড় ওভারটা এসেছিল, সেইটা যদি না আসতে 170 কোনোভাবেই আসতো না। 6 উইকেট আমরা হারিয়েছি, কোথাও না কোথাও বেয়ারা শট খেলে আমাদের প্লেয়ার আউট হয়েছে। শেফালি বর্মা হোক, জেমিমা রড্রিগেজ হোক, সবাই ভাই একটু মানে কি বলবো, ওটা বেয়ারা বলাটা ঠিক নয় অ্যাকচুয়ালি। ওটা বলা উচিত যে ওদের যে ইউজ টু পেস সেখান থেকে একটু স্লো আসছিল, তো একটু প্রবলেম হবে। তবুও আমি প্রথমেই বললাম যে ওই 170 রানটা যে হয়েছে ইজ এ হিউজ টোটাল ফর দিস পিচ। এইবারে যখন পাকিস্তান ব্যাটিং করতে নামে, তখন ইটস অল অ্যাবাউট দীপ্তি শর্মা ভাই। 4 ওভার বল করেছে, 10 রান দিয়েছে, 5 উইকেট নিয়েছে। আই মিন দীপ্তি শর্মার কোথাও না কোথাও পিক চলছে, কারণ 2025 সাল থেকে আমি দেখেছি গাইস, ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, WPL এ ভালো পারফরমেন্স, এবং এই T20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচেই ভাই 5খানা উইকেট। এর সাথে সাথে এরকমও নয় যে মানে তুক্কা লেগে গেছে, প্রপার ও বুঝিয়েছে যে এরকম ভাবে বল করতে হবে, এই অ্যাঙ্গেলে আসতে হবে, এখানে স্লো করতে হবে, একে একটু সামনে বল দিতে হবে, একে একটু টানতে হবে। তো সমস্ত রকম যে ক্যালকুলেশন, ঠিক আছে, সেটা কিন্তু দীপ্তি শর্মা ভাই অসাধারণ। আমি কোনোদিনও ভাবিনি এই উইকেটে স্পিনাররা ভাই 7-8টা উইকেট নিয়ে চলে যাবে, ঠিক আছে। শ্রীচারণীও দুর্ধর্ষ বল করেছে, সেও যেরকম পেস ভেরিয়েশন, মেন ফ্যাক্টর হয়ে গেছে পেস ভেরিয়েশন। একেই মানে কি বলবো, স্পিনার ভাই কততে বল করে নিবে, 80 85, খুব জোর 90, লে 100, মিডিয়াম পেসের জন্য 100 করে দিবে। কিন্তু কেউ যদি একটা বল 99তে করে, পরের বলটা 85তে করে, ইজ এ হিউজ ডিফারেন্স ভাই। 3-4 কিলোমিটারের লোকজন ফাম্বেল হয়ে যায়, তো এটা
13-14 কিলোমিটারের গ্যাপ। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে পাকিস্তানের ব্যাটিংয়ে কোয়ালিটি নেই, একদমই কোয়ালিটি নেই। ওই একটা মুনিবা আলী মনে হয় নাম, ওই ওপেনারটা লেফট হ্যান্ডেড চশমা পরে যে কিপারও ছিল, ও একটু ঠিকঠাক খেলার চেষ্টা করছিল। এমন নয় যে বিরাট ইনিংস খেলে দিয়েছে, 80, 85, 90 রান করে দিয়েছে, ও মোটামুটি 44 না 45 রান করেছে, এছাড়া কেউ দাঁড়াতে পারেনি। আমরা 64 রানে ম্যাচটা জিতেছি, ওকে 106 রানে অলরাউন্ড করে দিয়েছি, এবং লাস্ট যে স্পেল দীপ্তি শর্মা লাস্ট বলে পর্যন্ত দীপ্তি শর্মাকে আউট দিয়ে দিচ্ছে সেম ভাবে। দুটো একই জায়গায় আউট হয়েছে, দুটোই যেই ম্যাচ ধরেছে এবং দুটোই দীপ্তি শর্মা বলে। তো কিছু বলার নেই, এটা ওয়ার্ম আপ ম্যাচ, এটা কোনো ইম্পর্টেন্ট ম্যাচ নয়। এবং যে কথাটা এই ম্যাচটা দেখে আমার প্রথমে মাথায় এসেছিল সেটা হচ্ছে ফিল্ডিং। আগের বছরে 2025-এর ওয়ার্ল্ড কাপে আমরা কিছু বগলেছি, অনেক ক্যাচ মিস করেছি, সেইটা কিন্তু অমল মজুমদার ভালোভাবে হোমওয়ার্ক করে এসছে। স্মৃতি মান্দানা ভালো ক্যাচ ধরেছে, দীপ্তি শর্মা ভালো ক্যাচ ধরেছে, আমাদের শ্রেয়াঙ্কা পাটিল যে ক্যাচটা ধরেছে সেটা তো ক্যাচ অফ দ্য টুর্নামেন্টই বলা যায়। তো ওভারঅল ভেরি গুড পারফরমেন্স, ভেরি গুড স্টার্ট। ঠিক আছে, এরপরে মানে আগামীকাল, এটা 16 তারিখ, ভিডিওটা দিতে দিতে 17 তারিখ হয়ে যাবে। তো আজকে আছে নেদারল্যান্ডের সাথে ম্যাচ, তারপরে আছে বাংলাদেশ, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। ঠিক আছে, আশা করব এই গ্রুপের 1-2-এ তো আমরা থাকবোই। কোনোভাবে যদি অস্ট্রেলিয়ার কাছে হেরেও যাই বা সাউথ আফ্রিকার কাছে হেরেও যাই, সেটা বড় কথা নয়, কারণ 1-2-এর মধ্যে থাকলেই হবে। নকআউটস ইজ দ্য মেন। নকআউটসের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজ পড়তে পারে, অস্ট্রেলিয়া আবার পড়তে পারে, ওপাশ থেকে নিউজিল্যান্ড পড়তে পারে, অনেক চান্স আছে। তো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট যেরকম শুরুয়াত আমাদের মেয়েরা দিয়েছে, ব্যাটিং আর বোলিং ডিপার্টমেন্ট তো সব দিনই টপ নচ ছিল। ঠিক আছে, সে স্মৃতি মান্দানা, শেফালি ভার্মা, জেমিমা, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, আর বোলিংয়ে ভাই দীপ্তি শর্মা, রেণুকা সিং ঠাকুর, শ্রী চারানি। তো এই দুটো ডিপার্টমেন্ট একদম টপ নচ ছিল আর আছে এখনো। কিন্তু যেই ডিপার্টমেন্টটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল, সেইটাও কিন্তু এবারে ফুলফিল হয়ে গেছে, অ্যান্ড দ্যাট ইজ ফিল্ডিং। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি এটাই বলতে চাই, খুব 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 বেশি হাই প্রবাবিলিটি আছে যে এই টুর্নামেন্টটাও আমরা জিততে পারি। ব্যাক টু ব্যাক আইসিসি ইভেন্ট, ফাইনাল অবধি তো আমি দেখতে পাচ্ছি। এবার যদি কোনো ম্যাচে, ইম্পর্টেন্ট ম্যাচে আমাদের মেয়েরা একটু মানে এদিক ওদিক হয়ে যায়, তো সেটা এখন বলতে পারছি না। বাট যে প্লেয়ারগুলো আছে তারা সবাই মোটামুটি 4-5 বছর, 6 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে দিয়েছে। হ্যাঁ, 2-3 জন তো থাকবে, সেটা বড় কথা নয়, বাট বেশিরভাগরা বিরাট এক্সপিরিয়েন্স নিয়ে আসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেও। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেদারল্যান্ডের ম্যাচে নিয়ে আমরা বিশেষ কিছু বলবো না। এরপরে একদম যখন গ্রুপ লিগ শেষ হবে, কোথায় দাঁড়িয়ে আছি, কীরকম হতে পারে সামনে কি অপোনেন্ট, সেটা নিয়ে একদম ডিরেক্ট আসবো। বেশি টাইম ওয়েস্ট করবো না, ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, প্রচুর কাজ। আর তার সাথে সাথে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে কি হয়, মোটিভেশন বাড়ে আর নতুন নতুন ভিডিও করতে ইচ্ছা করে। আর ইচ্ছা তো করবে, কারণ পয়সা কামাতে হবে। তো তাড়াতাড়ি আসে এডিট করে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।